আসসালামু আলাইকুম। প্রথমে ধন্যবাদ জানাচ্ছি আমাদের সুযোগ দেওয়ার জন্য কিছু কথা বলার। আজ তথাকথিত আদিবাসী দিবসে দু একটি মহল থেকে অভিযোগ উঠছে যে বাংলাদেশের পার্বত্য অঞ্চলে আদিবাসীরা বৈষম্যের শিকার হচ্ছে। আপনারা আশ্চর্য হতে পারেন, আমি এই অভিযোগটির সাথে পুরোপুরি সহমত প্রকাশ করছি। হ্যাঁ, পার্বত্য চট্টগ্রামে বাংলাদেশের আদিমতম অধিবাসী বাঙালিরা আজ নজিরবিহীন বৈষম্যের শিকার। ইংরেজিতে যে নেটিভ, অ্যাবরিজিনস, ইন্ডিজেনাস, ফার্স্ট নেশন যে শব্দগুলোকে ব্যবহার করা হয় সেগুলোর কোনো উপযুক্ত বাংলা প্রতিশব্দ নেই। এই আদিবাসী শব্দটা কোত্থেকে কখন কিভাবে আমদানি হলো এই বিষয়টা নিয়ে আসলে একটা ব্যাপক গবেষণা প্রয়োজন। কারণ ইংরেজি যে শব্দগুলোর বাংলা অর্থ হিসেবে আমরা আদিবাসী শব্দটা ব্যবহার করছি সেই শব্দগুলোরও কিন্তু কোনো সার্বজনীন সংজ্ঞা নেই। জাতিসংঘের পার্মানেন্ট ফোরাম অন ইন্ডিজিনাস ইস্যু, যারা মূলত এই আদিবাসী ব্যাপারটা নিয়ে গবেষণা করে থাকেন, তারাও স্বীকার করছেন যে ইন্ডিজেনাস শব্দটার কোনো প্রাতিষ্ঠানিক সংজ্ঞা তারা এখনো কোনো ইউএন বডিতে ব্যবহার করছেন না। তবে কোনো জনগোষ্ঠীর আদিবাসী হিসেবে স্বীকৃতি লাভের জন্য তারা কতগুলো প্যারামিটার সেট করে দিয়েছে। এর মধ্যে অন্যতম প্রধান দুটি প্যারামিটারের একটি হচ্ছে কোন একটি জনগোষ্ঠী সেই অঞ্চলের আদিবাসী কিনা তার প্রথম প্রমাণক হলো যে ওই অঞ্চলটি কোনো উপনিবেশের আওতায় আসার আগে পর্যন্ত তারা ওই অঞ্চলে বসবাস করতেন কিনা। আর দ্বিতীয় সেটা হচ্ছে ওই অঞ্চলের যে পারিপার্শ্বিক পরিবেশ তার সঙ্গে তাদের জীবন জীবিকা কতটা ঘনিষ্ঠভাবে সম্পর্কযুক্ত। এখন কোনো একটা অঞ্চল উপনিবেশে পরিণত হওয়ার আগে তারা ওখানে কারা বসবাস করতেন এটা জানার জন্য আপনি পৌরাণিক কাহিনী বা পুরাণ কিংবা ওরাল ক্রনিকলস যেটাকে বলা হয় বা পুঁথি পড়ে আপনি সত্য উদ্ঘাটন করতে পারবেন না। আপনার প্রয়োজন হবে প্রত্নতাত্ত্বিক যে সমস্ত নিদর্শন সেগুলোকে অ্যানালিসিস করতে হবে, আপনাকে যে শিলালিপি সেগুলোর মর্মোদ্ধার করতে হবে, অ্যাটলিস্ট আপনাকে রেকর্ডেড হিস্ট্রি থেকে প্রয়োজনীয় তথ্য সংগ্রহ করতে হবে। তাহলে আমাদের রেকর্ডেড হিস্ট্রিতে কি আছে বা প্রত্নতাত্ত্বিক নিদর্শনে আমরা কি পাই? অস্ট্রেলিয়ার প্রত্নতত্ত্ববিদ পামেলা গুটম্যান, ব্রিটিশ প্রত্নতত্ত্ববিদ নোয়েল এফ সিঙ্গার, ব্রিটিশ ষাটলিপি বিশেষজ্ঞ জনস্টন, আর্লো গ্রিফিথ, এদের গবেষণাপত্রগুলো ঘাটাঘাটি করলেই আপনারা দেখতে পাবেন ভারতের অরুণাচল থেকে শুরু করে মিয়ানমারের রাখাইন প্রদেশ পর্যন্ত উত্তর থেকে দক্ষিণে প্রলম্বিত যে পর্বত শ্রেণী, শুরুতে পাকতাই রেঞ্জ, তারপর নাগা হিলস, চীন হিলস, লুসাই পাহাড়, সবশেষে আরাকান পর্বতমালা বা আরাকান ইয়মা, এই যে বিশাল পর্বত শ্রেণী, এর পশ্চিম পাশে তো বটেই, এমনকি এর পূর্ব পাশে যে ইরাবতী উপত্যকা, সেই ইরাবতী উপত্যকারও সব প্রত্নতাত্ত্বিক নিদর্শনে এখন পর্যন্ত যে শিলালিপিগুলোর খোঁজ পাওয়া যায় সেগুলো প্রাচীন গৌড়ীয় বাংলা অক্ষরে লিখিত। কাজেই এই যে নিদর্শনগুলোর কথা আমি বলছি, আমি কয়েকটা উদাহরণ দিচ্ছি। ইরাবতীর উজানে অষ্টম শতাব্দীতে আভা নামে যে রাজ্যটি ছিল তার নরপতি বা রাজার নাম হচ্ছে অনুরাধা। আর ভাটিতে যে রাজ্যটি ছিল তার একসময় নাম ছিল রমন দেশ, পরবর্তীতে নাম হয় হংসপতি। এছাড়া প্রথম শতাব্দীতে আপনারা আলেকজান্দ্রিয়ার সেই লাইব্রেরির কথা শুনেছেন। আলেকজান্দ্রিয়ার লাইব্রেরি সে বিখ্যাত লাইব্রেরিয়ান এবং আধুনিক মানচিত্রের জনক হিসেবে যাকে কনসিডার করা হয় ক্লডিয়াস টলেমাস বা টলেমি, তার জিওগ্রাফিয়াতে এই অঞ্চলের যে মানচিত্রের ছবি আঁকা হয়েছে সে মানচিত্রে আরাকান উপকূলে দুটো জায়গার নাম মেনশন করা আছে। একটার নাম সাদা, আরেকটার নাম বেড়াবোনা। বেড়াবোনা শব্দটার ব্যাখ্যাটা কি? তখন
বন্য প্রাণীর হাত থেকে তাদের ফসলকে রক্ষা করার জন্য স্থানীয়রা বাঁশের তৈরি বেড়া দিয়ে তাদের ক্ষেতগুলোকে ঘিরে রাখত। সেই থেকে এটার নাম হয়েছে বেড়াবোনা। তো এই যে স্থানগুলোর নাম আমি বললাম বা ব্যক্তিদের নামগুলো বললাম, এগুলো তো বাংলাতেই। আর কত প্রাচীন হলে আপনারা বাঙালিকে এই অঞ্চলের আদিবাসী বলবেন? এটা আমার একটা প্রশ্ন। এবার সুনির্দিষ্টভাবে আমি পার্বত্য চট্টগ্রামের কথায় আসি। পার্বত্য চট্টগ্রাম তো ছিল ব্রিটিশ উপনিবেশের অংশ। ব্রিটিশরা কোথাও উপনিবেশ স্থাপন করতে গেলে আগে তার ভ্যানগার্ড হিসেবে পাঠাতো ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে। আজকাল যেমন নব্য উপনিবাসী শক্তিরা তাদের ভ্যানগার্ড হিসেবে ইউএনডিপিকে পাঠায়, সেরকমই আর কি। তো ব্রিটিশরা চট্টগ্রামকে তাদের উপনিবেশের অংশ করে 1860 সালে। তারও প্রায় 62 বছর আগে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ফিজিশিয়ান কাম ভাষা বিশারদ ফ্রান্সিস বুকাননকে পাঠানো হয়েছিল এই অঞ্চলে রেকি করার জন্য। তিনি রেকি করে যা পেয়েছেন তার প্রতিদিনের ভ্রমণের ইতিবৃত্তান্ত তিনি একটা ডায়েরিতে লিখে গেছেন। পরবর্তীতে উইলহেলম ভ্যান শ্যান্ডেল সে বইটিকে তার ডায়েরিটিকে বই আকারে প্রকাশ করে। আমি এখন সে বইটার কিছু অংশ পড়ে শোনাচ্ছি, অবশ্যই বাংলায়। 29 এপ্রিল 1798 সকাল 9টায় আমরা চেঙ্গি নদীর মুখে পৌঁছালাম। সাথের বাঙালি গাইড বলল এই নদী উত্তরে অনেক দূর পর্যন্ত গেছে। আমি ছিপ নৌকায় 5 দিনের পথ পর্যন্ত গিয়েছি। বিকেল 4:30 আমরা কাসালং নদীর মুখে পৌঁছি। গ্রামের উৎসুক লোকগুলো ইউরোপিয়ান দেখার জন্য জড়ো হলো। চাকমাদের মুখগুলো ছিল বার্মিজদের মতো খুব ফর্সা। আমি দেখলাম এখানকার সবাই বাংলায় কথা বলছে এবং তারা আরো বলল তারা অন্য কোনো ভাষা বোঝে না। সাধারণ লোকেরা বাংলায় বই পড়ে, কিন্তু পুরোহিতরা রাখাইন ভাষায় লেখাপড়া করে। মনে হচ্ছিল এই পুরোহিতগুলোকে সাধারণ চাকমারা পছন্দ করে না। এরপরে আরো অনেক বৃত্তান্ত তিনি দিয়েছেন, আমি পড়ছি না যেহেতু অলরেডি সভাপতি বেল বাজিয়ে দিয়েছেন। উনি বড়কল পর্যন্ত গিয়েছেন এবং বড়কলে কি উনি দেখতে পেয়েছেন ওখানেও বাঙালিরা বাঁশ কাটার পেশায় নিয়োজিত, এবং বড়কল থেকে আরো প্রায় 8 দিনের পথ কর্ণফুলীর উজানে একেবারে সেই কুকিদের রাজ্য মিজোরামের সীমান্ত পর্যন্ত, যেখানে কোনো চাকমা বা অন্য কোনো জনগোষ্ঠী বসতি স্থাপন করেনি, সেখানেও বাঙালিরা যেত কাঠ সংগ্রহ করার জন্য, বাঁশ সংগ্রহ করার জন্য। কাজেই এই 62 বছর উপনিবেশ শুরু হওয়ার 62 বছর আগে থেকে যেই বাঙালি এই অঞ্চলের চেঙ্গি, তারপরে কর্ণফুলী, তারপরে কাসালং নদী চষে বেরিয়েছে, যারা সেই মিজোরামের সীমান্ত পর্যন্ত জীবিকার সন্ধানে গিয়েছে, তাদের জীবন জীবিকার সঙ্গে যদি এই পরিবেশের সংশ্লিষ্টতা না থাকে তবে আদিবাসী কারা? আমি খুব দ্রুত এখন শেষ করব, আর বিস্তারিততে না গিয়ে আমাকে একটা প্রশ্ন দিয়ে শেষ করব। প্রশ্নটা বিশেষ করে হচ্ছে আমাদের এখানে রাজনৈতিক নেতা যারা আছেন তাদের প্রতি। পার্বত্য চট্টগ্রামে যে বৈষম্যটা হচ্ছে, 50% জনগোষ্ঠী তাদের জাতীয় সংসদে, আঞ্চলিক পরিষদে কোথাও কোনো যৌক্তিক প্রতিনিধিত্ব নেই। 1991 সাল থেকে শুরু করে আজ পর্যন্ত বিগত 35 বছরে এই 50% জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব করার জন্য একজন লোক শুধু আপনারা খুঁজে পেয়েছিলেন, সেটা হচ্ছে 2001 সালে খাগড়াছড়ি আসনে একজন মাত্র বাঙালিকে নমিনেশন দেওয়া হয়েছিল, যিনি নির্বাচিত হয়েছিলেন। আর বাকি এই প্রায় 10 লক্ষ বাঙালির মধ্যে এই বাঙালির প্রতিনিধিত্ব করার জন্য একজন সাংসদকে যদি আপনারা খুঁজে না পান, তাহলে এই আদিমতম অধিবাসীদের স্বার্থ সংরক্ষিত হবে কিভাবে? আর বাকি শিক্ষা দীক্ষার কথা তো উনি বললেনই। মোটে 23% শিক্ষিত বাঙালি, যেখানে 73% হচ্ছে চাকমা। এই বৈষম্যগুলো যদি দূর করা না হয় তাহলে পার্বত্য চট্টগ্রাম কখনোই নিরাপদ হবে না। এরপরে এটা উত্তপ্ত হবে যারা অরিজিনাল আদিবাসী, এই বাঙালিরাই তাপ ছড়াবে। কাজে আমি আশা করব আপনারা ব্যাপারটা বিবেচনায় নেবেন। ধন্যবাদ সভাপতি।